নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এসআইআর আবহে আগামী সোমবার অভিষেকের মেগা বৈঠক। বিশেষ নজর মতুয়া অধ্যুষিত এলাকা উত্তরবঙ্গ। সূত্রে খবর, সাংসদ ও বিধায়কদের পারফরমেন্সও রিভিউ করা হবে। রাজ্যের জনবিন্যাস ইস্যুতে বড় দাবি শুভেন্দু। রাজ্যের মানচিত্র তুলে ধরে তার দাবি, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়ে আদতে দেশের সর্বনাশ করছে তৃণমূল সরকার। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা শহর। কম্পন অনুভূত হয়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্রই। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.5। সাত সকালে জনসংযোগে জল তরঙ্গে রাজ্যপাল। হাওড়ার গ্রামে খেলেন চা চপ, টোটোয় ঘুরলেন এলাকায়। কয়লা উত্তোলনে টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলকাতা ঝাড়খণ্ডের একাধিক ঠিকানায় তল্লাশিতে ইডির আধিকারিকেরা। তদন্তে একাধিক ব্যবসায়ী ও ঠিকাদারের বাড়িও। সাত সকালে জনসংযোগে জল তরঙ্গে রাজ্যপাল। হাওড়ার গ্রামে খেলেন চা চপ, টোটোয় ঘুরলেন এলাকা। রাজ্যপালকে কাছে পেয়ে আপ্লুত স্থানীয়রাও। ঠিক যেন বাড়ির লোক। জলতরঙ্গ কর্মসূচিতে আমজনতার সঙ্গে মিশে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপথে হাওড়ার গ্রামে পৌঁছে টোটোয় ঘুরলেন এলাকায়, কথা বললেন আমজনতার সঙ্গে। এলাকার দোকানগুলিতে খেলেন চা। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সময় অশান্তির খবরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমজনতার পাশেও তিনি থেকেছেন। তবে কোনো কোনো দিন আবার স্রেফ বাজারেও ঘুরতে দেখা গিয়েছে তাকে। উদ্দেশ্য একটাই, মানুষকে বোঝা, তাদের সমস্যা কাছ থেকে জানা। সম্প্রতি জলতরঙ্গ কর্মসূচির কথা প্রকাশ্যে আসে। জানা যায়, জলপথে বাংলার গঙ্গার পার্শ্ববর্তী গ্রামগুলিতে ঘুরবেন রাজ্যপাল, কথা বলবেন বাসিন্দাদের সঙ্গে। সেই কর্মসূচিতে বাবুঘাট থেকে জলপথে হাওড়া যান রাজ্যপাল। সেখান থেকে টোটোয় পৌঁছে যান ছোট্ট গ্রাম নাজিরগঞ্জে। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে, শোনেন তাদের সমস্যা, আশ্বাস দেন সমাধানের। গ্রামের ছোট চায়ের দোকানে চাও খান রাজ্যপাল। পুজো দেন এলাকার একটি মন্দিরে। জানা গিয়েছে, নাজিরগঞ্জের পর সাকরাইল ও বজবজে যাবেন রাজ্যপাল। রাজ্যপালকে এভাবে কাছ থেকে পেয়ে আপ্লুত স্থানীয়রা। যাবতীয় সমস্যার সমাধান হবে বলে আশাবাদী বাংলার মানুষ। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার 123টি বিধানসভাকে টার্গেট করে গোপন অভিযানে নেমেছে বঙ্গ বিজেপি। মূলত 10 থেকে 25,000 ভোটের ব্যবধানে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হারা আসনগুলিকে চিহ্নিত করে ম্যাপিং করছে পদ্ম শিবির। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার 123টি বিধানসভাকে টার্গেট করে গোপন অভিযানে নেমেছে বিজেপি। মূলত 10 থেকে 25,000 ভোটের ব্যবধানে গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হারা আসনগুলিকে চিহ্নিত করে ম্যাপিং করেছে পদ্ম শিবির। এর মধ্যে কলকাতার 3টি, হাওড়ার 6টি, হুগলি ও নদিয়া জেলার 5 থেকে 7টি করে আসনকে টার্গেট করে নির্বাচন কমিশনের একাংশকে ব্যবহার করে নেমে পড়েছেন গেরুয়া সেনাপতিরা। সূত্রের দাবি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বর্ধমান, পূর্ব ও পশ্চিম জেলায় রেকর্ড সংখ্যক সিট ম্যাপিং করে বুথ ভিত্তিক বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ দেওয়ার গোপন ছক কষেছে বঙ্গ বিজেপি। অবশ্য সংখ্যালঘু এবং তৃণমূলের শক্ত ঘাঁটির এলাকাগুলি এই তালিকা থেকে বাদ দিয়েই নির্বাচন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে অভিযানে নেমে পড়েছে বিজেপির ভোট কুশলীরা। বিজেপির এই গোপন টার্গেট কতটা পূরণ হয়েছে তা বোঝা যাবে 9 ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট প্রকাশ হলেই। যদিও বাদ পড়া ভোটাররা পরের 1 মাসে নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদনের সুযোগ পাবেন। কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ওই আবেদনকারীদের নাম না তুলতে দেওয়ার গোপন ছক কষেছে বিজেপি। চাঞ্চল্যকর তথ্য, অধিকাংশ জেলাতেই ইতিমধ্যে 5 থেকে 8,500 পর্যন্ত মৃত ভোটারের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার মালদা জেলায় এসআইআর এর কাজ থেকে সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়া সামনে রেখে শুধুমাত্র মৃত বা শিফটেড ভোটার বাদ দেওয়া নয়, অভিযোগ বৈধ তৃণমূল সমর্থক ভোটারদের বাদ দিয়ে দলের লক্ষ্যমাত্রা পূরণের জন্য একগুচ্ছ কৌশল সাজিয়েছে বিজেপি। বস্তুত এই কারণেই 123টি আসনকে 3টি স্তরে ভাগ করেছে পদ্ম শিবির। সেগুলি হল 5 থেকে 10,000-এর হারা আসন, 10 থেকে 20,000 এবং 25,000-এর আশেপাশে তৃণমূলের কাছে পরাজিত আসনগুলি। এক্ষেত্রে পার্টির নিজস্ব সার্ভে রিপোর্টের পাশাপাশি আরএসএস এর মতো একাধিক সংগঠনের নেটওয়ার্ক ব্যবহার করেছে বলেও বিজেপি সূত্রের খবর।
তবে বিগত নির্বাচনগুলির অভিজ্ঞতা মাথায় রেখে দলীয় সংগঠনের করুণ অবস্থা উপলব্ধি করেই শুধুমাত্র নির্বাচন কমিশনের ওপরেই ভরসা রাখছে বিজেপি। আর সেই ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়াকে ব্যবহার করে আসন্ন ভোটে বৈধ 1 কোটির বেশি ভোটারকে বাদ দিয়ে পদ্মের জয়ের পথ সুগম করতে গোপন এজেন্ডা নিয়েছে কমিশনের অফিসারদের একাংশই। মতুয়া, রাজবংশী ও জঙ্গলমহলের আদিবাসী প্রধান এলাকার পাশাপাশি উত্তরবঙ্গের একটা বড় সংখ্যক আসনকেও এই 123টি সিটের তালিকায় রেখেছে বঙ্গ বিজেপি, যদিও গেরুয়া শিবির স্বীকার করে নিয়েছে গতবার জিতেছে এমন 20 থেকে 22টি আসনের বিজেপি বিধায়করা এবার আর জিতে বিধানসভায় ফিরতে পারবে না। মূলত এলাকার সঙ্গে জনসংযোগ না থাকার পাশাপাশি তৃণমূল গত 5 বছরে ওই এলাকায় নিজস্ব সংগঠন অনেক শক্তিশালী করে নিয়েছে। স্বভাবতই এখন পদ্ম শিবিরে থাকা 60 বিধায়কের মধ্যে 20 জন হারলেও বাকিদের সঙ্গে নিয়ে 123 টার্গেট সিট জিতে নিজেদের স্বপ্ন পূরণের ছক কষছে বঙ্গ বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আতঙ্কে শিহরিত গোটা পশ্চিমবঙ্গ। 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলেই দেশ ছাড়তে হবে, আর চিন্তায় চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফের মৃত্যু কোলাঘাটের বাসিন্দা কেশিমন বিবির। এসআইআর আতঙ্কে শিহরিত গোটা পশ্চিমবঙ্গ। 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলেই দেশ ছাড়তে হবে, এই ভয়ই কাঁপছে বাংলার গ্রামগুলি। কিছুদিন আগেই খবরে এসেছিল যে বীরভূমের একটি গ্রামের বাসিন্দারা এসআইআর এর খপ্পরে পড়ার আগেই ব্যাংক থেকে সঞ্চিত টাকা তুলে নিচ্ছেন, যারা দাবি করেছিলেন 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম নেই। তাদের বেশিরভাগ মানুষই বাংলাদেশ থেকে এসেছেন, সুতরাং এসআইআর এ বাদ পড়বে তাদের নাম। স্বাভাবিকভাবেই দেশ ছাড়তে হবে, তাই যেখানেই যান খেয়ে পড়ে যাতে বেঁচে থাকতে পারেন তাই জমানো টাকা তুলে নিচ্ছেন তারা। এছাড়া এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বলি হয়েছেন 20 জনেরও বেশি মানুষ, যাদের পরিবারের একটাই দাবি এসআইআর আতঙ্কের জন্যই তারা আত্মহত্যা করেছেন। এই আবহে এবার আরও একটি মৃত্যুর খবর সামনে এলো। জানা গিয়েছে 2002 সালের এসআইআর তালিকায় নাম না থাকার কারণে চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কেশিমন বিবি। তিনি কোলাঘাট থানার অন্তর্গত ভোগপুর গ্রাম পঞ্চায়েতের 233 নম্বর বুথের শেখপাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। এলাকাবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরেই আতঙ্কিত ছিলেন কেশিমন বিবি, আর তার জেরেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তিনি 20 নভেম্বর রাত 10:30 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলেই খবর। শুধু কেশিমন বিবির নয়, তার ছেলে শেখ নাসির উদ্দিনেরও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বলেই জানা গিয়েছে। এই ঘটনায় রাতারাতি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সঙ্গে এসআইআরকে নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যে এসআইআর এর ঘোষণার পর থেকেই সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর প্রতিবাদ জানিয়েছেন। এই বিষয়ে নিহত বৃদ্ধার ছেলে বলছেন, আমার মায়ের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না। এই চিন্তায় কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল সে খুব চিন্তায় ছিল। সেই চিন্তায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমারও নাম নেই ভোটার তালিকায়। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরোধিতা করে সেই অঞ্চলের বিধায়ক জানিয়েছেন, এসআইআর দিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় জোরালো ভূমিকম্প। শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে শহরের মাটি। কম্পন অনুভূত হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। কলকাতায় জোরালো ভূমিকম্প। শুক্রবার সকালে আচমকা কেঁপে উঠেছে শহরের মাটি। কম্পন অনুভূত হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। বাংলাদেশের নরসিংদী থেকে 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে 10 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হচ্ছে মৃদু কম্পন। সকাল 10:08 নাগাদ
কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলতে থাকে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। দেওয়ালে টাঙানো ছবিও দুলে উঠেছে কোথাও কোথাও। কলকাতা সহ রাজ্যে শীতের আমেজ থাকায় অধিকাংশ বাড়িতেই সিলিং ফ্যান বন্ধ। ফলে কম্পন আরও ভালোভাবে বোঝা গিয়েছে সিলিং ফ্যান দেখে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়েও আসেন। তবে এখনো পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই। বাংলাদেশেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন প্রান্তে কম্পনের ফলে রাস্তায় নেমে এসেছিলেন মানুষজন। বরিশালেও কম্পন টের পাওয়া গিয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার সকাল 10:38 ভূমিকম্প হয়েছে। কলকাতা ভূমিকম্প প্রবণ শহর নয়, সচরাচর এখানে কম্পন হয় না। বাংলাদেশে কখনো কখনো ভূমিকম্প হলে মৃদু কাঁপে শহর। তবে শুক্রবার সকালে চিত্রটা ছিল ভিন্ন। শহরের সর্বত্র তো বটেই, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে মাটি কেঁপে উঠেছে। ভূমিকম্পের উৎসস্থল খুব একটা গভীরে ছিল না বলেই এত জোরালোভাবে কম্পন বোঝা গিয়েছে মত একাংশের। সমাজ মাধ্যমে অনেকেই নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কেউ ঘরে সিলিং ফ্যান, ঝাড়বাতির ভিডিও পোস্ট করেছেন। কেউ আবার রাস্তার ভিডিও দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ বিল্ডিং থেকে বেরিয়ে এসেছেন। মাস দুয়েক আগে অসমের ভূমিকম্পে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও তার মৃদু প্রভাব পড়েছিল। গত 14 সেপ্টেম্বর বিকেলে সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুড়ি। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.8। ভূপৃষ্ঠ থেকে প্রায় 5 কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছিল। তবে তাতে কলকাতায় এত জোরালো প্রভাব পড়েনি। হাই নিউজ নেটওয়ার্ক। ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডি লিড দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী 24 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে বলেই খবর। ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সাম্মানিক ডি লিড দিতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী 24 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের নবীনিযুক্ত উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের উপস্থিতিতে হরমনপ্রীতকে ডিলিট সম্মান দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বুধবার রাজভবনে রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোসের সঙ্গে বৈঠকে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তাকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের কথা জানান। আচার্য আনন্দ বোস মৌখিকভাবে সেই প্রস্তাবে সম্মতি দেন বলে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর। বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান সমীর ভি কামাল এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চের সিইও শিবকুমার কল্যাণারামের মধ্যে একজন অতিথির আমন্ত্রণ হবে বলে খবর। আচার্য রাজ্যপাল সেই প্রস্তাবে সায়ও দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে প্রস্তাবিত নামগুলি পাশ করিয়ে নেওয়া হবে। এরপর অতিথিদের সরকারিভাবে আমন্ত্রণ জানানো হবে। পূর্ণ সময় ভিসি না থাকায় 2023 এবং 24 পূর্ণাঙ্গ সমাবর্তন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আচার্য রাজ্যপালের সমাবর্তনের অনুমতি দেননি ওই 2 বছর। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথা মেনে ডিগ্রি প্রদানের জন্য সংক্ষিপ্ত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল। চিরঞ্জীব ভট্টাচার্য গত 3 নভেম্বর পূর্ণ সময়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার পূর্ণাঙ্গ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। এবার আরও বিপাকে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। সূত্রের খবর, নতুন করে তার 1400 কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার আবারও বিপাকে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। নতুন করে তার 1400 কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের খবর, এর আগে আর্থিক তছরূপ মামলার তদন্তে নেমে ধীরুভাই আম্বানির ছোট পুত্রের 7500 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। নতুন করে আবারও সম্পত্তি বাজেয়াপ্ত করার পরে কেন্দ্রীয় সংস্থা দ্বারা মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ালো প্রায় 9000 কোটি টাকা।
তবে এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অনিল আম্বানি সংস্থার। উল্লেখ্য, ব্যাংক প্রতারণার মামলায় গত 18 নভেম্বর রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধারকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছিল ইডি, সিবিআই ও কেন্দ্রীয় সরকারকেও। তারপরেই দেখা গেল ইডির নয়া পদক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে বিস্ফোরণের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা মেট্রোর সুরক্ষা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কর্তৃপক্ষ। এতে সুরক্ষা এবং নজরদারি দুই আরও বাড়বে বলে দাবি। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে 15 জন নিরীহর প্রাণ খোয়া গিয়েছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা মেট্রো সুরক্ষা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কর্তৃপক্ষ। এতে সুরক্ষা এবং নজরদারি দুই আরও বাড়বে বলে দাবি। বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এআই এর সাহায্যে শুধু সুরক্ষা বাড়ানোর কাজই হবে তা নয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, সন্দেহভাজন সবকিছু আগে থেকে শনাক্ত করে সমাধান করতে সক্ষম নয়া প্রযুক্তি। গত 10 নভেম্বর সন্ধ্যায় দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের বোঝাই গাড়িতে নাশকতার জেরে প্রাণ হারিয়েছে 15 জন নিরীহ মানুষ। তাতে মেট্রো স্টেশনের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্ন উঠছে, কিভাবে এত বিস্ফোরণ সহ গাড়ি মেট্রো স্টেশনের বাইরে দাঁড় করানো হলো? কেন কেউ টের পেল না? এসব থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা বৃদ্ধিতে ভাবনা চিন্তা শুরু করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে। এই ব্যবস্থা সামগ্রিক ভারতীয় রেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেক সময় সন্দেহভাজন ব্যক্তি বা ব্যস্ত স্ক্যানারের নজরদারি এড়িয়ে যায়, যার জেরে একাধিক দুর্ঘটনা অথবা নাশকতা ঘটতে পারে। তা এড়ানোর জন্য মেট্রো স্টেশনের বাইরে এবং ভিতরে এআই এর সাহায্য নিয়ে বেশ কিছু ক্যামেরা বসানো হবে, যার নজরদারি এড়াতে পারবে না কেউ। কর্তৃপক্ষের মতে কোনো সন্দেহভাজন গাড়ি বা মানুষের গতিবিধি, অবৈধ প্রবেশ সবই ধরা পড়বে ওই ক্যামেরাগুলিতে। এমনকি মেট্রো লাইনে কেউ ঝাঁপ দিতে উদ্যত হলে তার আগাম বার্তা সক্ষম আধুনিক ক্যামেরা। এসব সিগন্যালিং এর মাধ্যমে সেই সতর্ক বার্তা পৌঁছে যাবে মেট্রোর কন্ট্রোল রুমে। ফলে অপ্রীতিকর কোনো ঘটনা সহজে এড়ানো সম্ভব হবে। এছাড়া সর্বক্ষণ মেট্রো স্টেশনের চারপাশে নজরদারি ও কাজে লাগবে এআই প্রযুক্তির সব ক্যামেরা। তবে কবে এসব বসানো হবে, কবে থেকে শুরু হবে এসব কাজ, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছি পরের খবরে। ওটিটিতে ফের মাধুরী ম্যাজিক। ফের একবার তাকে নতুন সিরিজের নতুন চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নিজের নতুন সিরিজের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। ফেম কিমের হাত ধরে ওটিটি মাধ্যমে জার্নি শুরু করেছিলেন ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত। ফের একবার তাকে নতুন সিরিজে নতুন চরিত্রে দেখতে পাবেন দর্শক। দুর্দান্ত চমক দিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের নতুন সিরিজের ঘোষণা করলেন সম্প্রতি মাধুরী। নতুন সিরিজ মিসেস দেশপান্ডেতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে তাকে। সোশ্যাল মিডিয়ায় মাধুরীর করা সেই পোস্টে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম ভাবে ধরা দিয়েছেন তিনি। 20 সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে মাধুরীকে একের পর এক সাজ খুলে ফেলতে, মুখের মেকআপ মুছে ফেলতে, আর তারপরেই দেখা যায় তাকে জেলের কয়েদির লুকে। চোখের কঠিন দৃষ্টি যেন বলতে চাইছে সে। সিরিজে মিসেস দেশপান্ডে চরিত্রে দেখা যাবে মাধুরীকে। ঠোঁটের কোণায় লুকিয়ে রয়েছে হাসি। শোনা যাচ্ছে এই সিরিজে নাকি সিরিয়াল কিলারের চরিত্রে দেখা যাবে মাধুরীকে। নাগেশ কুকুনুরের পরিচালনায় এই সিরিজে থাকবে ভরপুর রহস্য রোমাঞ্চ। শোনা যাচ্ছে ফ্রেঞ্চ থ্রিলার লা মেন্টের থেকে অনুপ্রাণিত হয়েই নাকি এই সিরিজ নির্মিত। এর আগে একটি অনুষ্ঠানে নতুন এই সিরিজ নিয়ে মাধুরী জানিয়েছিলেন যে এই চরিত্রটা বেশ আলাদা তার অভিনয় জীবনেও। তবে তিনি খুব সচেতনভাবে চরিত্রটা বেছেছেন এমনটা নয়। এই চরিত্রটা তার কাছে আসার পর ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করা থেকে নাকি পিছিয়ে আসার কথা ভাবতে পারেননি তিনি। খুব তাড়াতাড়ি এবার এই সিরিজ মুক্তি পাবে বলেই জানা যাচ্ছে, যদিও তার দিনক্ষণ এখনো জানানো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।
40 বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন বলি অভিনেত্রী সোনাম কাপুর। অভিনেত্রী নিজস্ব স্টাইলে সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এই খবর। দীর্ঘদিন ধরে চলা জল্পনায় এবার শিলমোহর দিলেন অভিনেত্রী সোনাম কাপুর। খোদ অনিল কন্যাই তার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করলেন। 40 বছর বয়সে মা হতে চলা এই অভিনেত্রী নিজস্ব স্টাইলে সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভক্তদের বেশ কয়েক মাস অপেক্ষায় রাখার পর সোনাম কাপুর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ইউনিক স্টাইলে তার দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা করেছেন। তিনি প্রয়াত রাজকুমারী ডায়নার মতো গোলাপি রঙের পোশাক পরে বেবি বাম্পের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলি পোস্ট করে বলি অভিনেত্রী ক্যাপশনে কেবল একটি শব্দই লিখেছেন, যা তার এই বিশেষ অনুভূতির প্রকাশ, মা। গত 2018 সালে 4 হাত এক হয়েছিল সোনাম ও আনন্দের। 2022 সালে সোনাম ও আনন্দের জীবনে আসে তাদের প্রথম সন্তান বায়ু। আপাতত ছোট্ট বায়ুই তার কাছে সবকিছু। অনেকদিন ধরেই লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানালেন সোনাম। হাই নিউজ নেটওয়ার্ক। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। একের পর এক নিম্নচাপে পালিয়েছে শীত। আবহাওয়া দফতর বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, যা আগামী 48 ঘন্টায় সুস্পষ্টও হবে। এর জেরে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে ফের। একের পর এক নিম্নচাপে পালিয়েছে শীত। আবহাওয়া দফতর বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হবে, যা আগামী 48 ঘন্টায় সুস্পষ্ট হবে। এর জেরে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে ফের। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টি, আবহাওয়ার আপডেট জেনে নিন। নভেম্বরের শুরু থেকে ভোর ও রাতে বেশ ঠান্ডার শিরশিরানি অনুভব হচ্ছিল, তবে গত কয়েকদিনে তা আর নেই দক্ষিণবঙ্গে। দিনের বেলায় গরম আর অস্বস্তি। নভেম্বরের শেষে এসেও ফ্যান চালাতে হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় কিছুটা বেড়ে যেতে পারে। আগামী 4 থেকে 5 দিনে বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই তাপমাত্রার। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা এক ধাক্কায় 2 ডিগ্রি বেড়ে যেতে পারে চলতি সপ্তাহে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভোগাবে কুয়াশা। ভোরের দিকে মূলত দক্ষিণ 24 পরগনায় কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। এছাড়া কলকাতা সহ বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। চলতি সপ্তাহের শুরু থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে পুরোপুরি উধাও শীতের আমেজ। আবহাওয়া দপ্তর বলছে নভেম্বরে আর সেভাবে ঠান্ডা পড়বে না। ফের শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। অর্থাৎ আপাতত শীতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনোই উপায় নেই। সব মিলিয়ে মাথায় হাত শীত বিলাসীদের। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল। বাকি সমস্ত জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী কয়েকদিন ভোরের দিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কিছুটা কমলেও ডিসেম্বরের আগে শীতের দাপট ফিরবে না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এখানেই শেষ করছে। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।